আমি ধরে নিলাম, আচ্ছা আমি ধরে নিলাম এখানে কারো কোথাও কোনো সমস্যা নেই, ধরে নিলাম। আর যদি থাকেও, তাহলে এর পরের দিন যেদিন অফলাইন ক্লাসে যাব সেই দিন আমি প্রশ্নগুলো নেব, কার কোথায় সমস্যা বলে মনে হয়েছে বা কার কোনো প্রশ্ন আছে কিনা ওই রিলেটেড। গেল। আজকে আমরা পড়বো বিশেষ্য পদ, তারপরে বাংলা ব্যাকরণের সবচেয়ে জটিলতম জায়গা ক্রিয়াপদ, ক্রিয়াপদে প্রবেশ করব। এবার বিশেষ্য পদ বোঝার জন্য আমি বোর্ডে এটা লিখেছি। এবার বোর্ডে আমি কি ভিডিওটা লিখেছি তো এটা আটকে আমি একটা আটকে যাচ্ছে। ভিডিওটা একদম আটকে ভিডিওটা। আটকে যাচ্ছে। হ্যাঁ, কথা ঠিক আছে কিন্তু ভিডিওটা আটকে আটকে যাচ্ছে। আপনি এক কাজ কথাগুলো শোনা করুন যায়? স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার করে দিন, তাহলে বোর্ডের থেকে ওটা ভালো বোঝা যাবে। স্ক্রিনটা শেয়ার করে দিন, ওই যে ঠিক যে ঠিক ঠিক ছবিটা ঠিক, তুলেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আপনি ঠিক শুধু ঠিক। পাশে বলে যান তাহলে হবে। হুম। আপনারা বোর্ডে একটা ছবি আপনাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, বিশেষ্য পদ। না, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লেখাটা ফলো করুন এবার। আচ্ছা বোর্ড বাদ দিন। এবার দেখুন ওখানে আমি বিশেষ্য পদকে 8 ভাগে ভাগ করেছি। এক একটা ব্যাকরণ বই এক এক রকম করে, কোনো বইয়ে 6, কোনো বইয়ে 7, কোনো বইয়ে 8, কোনো বইয়ে 9। আমাদের প্রয়োজন মানে আমি তো গোটাটাই কিন্তু আপনাদের প্রয়োজন মাফিক ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের টেটে কতটা লাগবে বা টেটের বিগত বছরের প্রশ্নে কেমন প্রশ্ন এসছে। তো আমাদের টেটে কতটা লাগবে আর বিগত বছরের প্রশ্নে কেমন প্রশ্ন আসছে, তাই যদি বিচার করি তাহলে আমার মতে 8 প্রকার যথেষ্ট সাফিসিয়েন্ট। বিশেষ্য পদ, বিশেষ্য পদ ইংরেজিতে নাউন, এটা আমরা জানি, মানে নামপদ। বেশ ভালো কথা। এবার বিষয়টা হলো গিয়ে নামপদ এটা বুঝলাম, কোনো কিছু নাম বোঝাবে এটা বুঝলাম। এবার শ্রেণী বিভাগের দিকে যদি যাই তাহলে দেখুন আমি 1 নম্বরে রেখেছি সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক। আচ্ছা, আপনি বুঝবেন কি করে যে সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক কোনটা? আমি বোর্ডে না কি করে বুঝবেন, বোর্ডে যেহেতু লেখা জায়গা হয়নি, আপনারা একটু খাতা পেন নিয়ে বসুন। এই উপরে লিখুন ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক, ব্র্যাকেটে আমি যে ক্লুটা বলবো ক্লুটা আপনি ব্র্যাকেটে লিখে রাখুন বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বোঝার জন্য যদি দেখেন যে বিশেষণ পদটার নিচে বা যে পদটার নিচে আপনাকে আন্ডারলাইন করে দিয়েছে, তারপর বলেছে এটা কি ধরনের বিশেষ্য, সরি বিশেষণ বলছে কেন, বিশেষ্য কি ধরনের বিশেষ্য, তাহলে আপনি দেখবেন যদি আপনি দেখেন যে বহু বচন করতে পারছেন না, তাহলে ওটা সংজ্ঞা বা ব্যক্তিবাচক বিশেষ্য। যদি আপনি বহু বচন করতে না পারেন, যেমন ধরুন রাম, রামকে কি বহুবচন করা যায়? কোনো একটা ব্যক্তি তো পৃথিবীতে একটা, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কি বলতে পারি রবীন্দ্রনাথরা? বা ধরুন গঙ্গা নদী, আমরা কি বলতে পারি গঙ্গা নদীগুলি, গঙ্গা নদীগুলি আহ ম্যাপ থেকে মুছে যাচ্ছে? বা ধরুন আমি ওখানে একটা বলাকা বলতে রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থের নাম লিখেছি, বা গীতাঞ্জলি, আমরা কি বলতে পারি গীতাঞ্জলি গুলি? আমরা কখনো বলি না। তাহলে সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য বলতে তাকেই বোঝায় যেটাকে বহু বচন করা যায় না। এটা কিন্তু বহু বচন করা যায় না, এটা কিন্তু বোঝার সুবিধার্থে বললাম। আপনি তখনই বুঝবেন যে এটা ব্যক্তিবাচক যখন এটাকে বহু বচন করতে পারবেন না। গেল এটা। তারপরে বলেছে জাতিবাচক, জাতিবাচক বলতে, আর তার নিচে লিখেছি সমষ্টিবাচক, এই দুটোকে না একসাথে নিয়ে আলোচনা করছি। জাতিবাচক তারপরে কি বললাম, সমষ্টিবাচক। এবার জাতিবাচক বলতে গোটা পৃথিবীতে আমরা যেটাকে 100% বোঝাবো, গোটা অল ওভার ওয়ার্ল্ডে যেটা আমাদের কাছে 100% বোঝাবো ওটা হচ্ছে জাতিবাচক। আর যেটা আমরা 100% বোঝাতে পারবো না, তার কম বোঝাতে হবে, কিছু, অনেকটা, প্রায় সব, এরকম বোঝাবো, তখন ওটা সমষ্টিবাচক। দুটোকে একসাথে নিলাম। এক্সাম্পলে যাই, ওখানে বলেছি মানুষ, মানুষ বলতে গোটা পৃথিবীর মানুষকে বোঝায়। তারপর লিখেছি আমি পাখি, পাখি বলতে পৃথিবীর সমস্ত পাখিকে বোঝায়, 100% পাখিকে বোঝায়, ওটা জাতিবাচক। যদি এখানে আমি গরু লিখতাম তাহলে পৃথিবীর গোটা গরুকে বোঝায়। যদি আমি ছাগল লিখতাম পৃথিবীর সব ছাগলকে বোঝায়। কিন্তু যদি আমি সমষ্টিবাচক করি, ওখানে কিন্তু দেখুন সেনাবাহিনী, সেনাবাহিনী বলতে কি পৃথিবীর সব মানুষ, সেনাবাহিনী মানে সেনাবাহিনী, কিন্তু তাই বলে তো এই নয় যে পৃথিবীর সব মানুষ এখানে আছে। সেনাবাহিনীতে মুষ্টিমেয় লোক আছে। সেনাবাহিনী বলতে আহ ভারতবর্ষের সেনাবাহিনী হতে পারে বা আমেরিকার সেনাবাহিনীও হতে পারে। তারপরে ধরুন ওখানে লিখেছি পাখির ঝাঁক, পাখি জাতিবাচক, যেটা 100% পাখি হয়, পাখির ঝাঁক মানে বোঝাতে আমরা এরকম বোঝাতে হয়
ওই গাছের পাখির ঝাঁক বসেছিল, উড়ে গেল। তারপরে ধরুন গরুর পাল। গরুর পাল বলতে একটা মাঠের গরুকে বোঝায়, গোটা পৃথিবীর গরুকে বোঝায় না। এটা হচ্ছে সমষ্টিবাচক, গেল। তারপরে বস্তুবাচকটা খুব সোজা, এটা নিয়ে অত মাথা ব্যথা নেই, বই খাতা কলম মোবাইল ফোন কুছবি, ঠিক আছে। ভাববাচকটা একটু পরে বলি। পরে বলেছি গুণবাচক। গুণবাচক বলতে এখানে না, আমার বোর্ডটা গুণবাচকের ক্ষেত্রে দেখুন, আমি ওখানে লিখেছি সৌন্দর্য আর সরলতা। আমার কথা কি শোনা যাচ্ছে মোটামুটি? একজন একটু হ্যাঁ, রিপ্লাই দিন। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, গুণবাচকে লিখেছি, দেখুন গুণবাচকের প্রবলেমটা হবে বিশেষণের সাথে। গুণবাচকে বলেছি সৌন্দর্য, সরলতা। সৌন্দর্য বলতে তো মানুষের একটা গুণই বোঝায়, তাই মনে হয় না? এবার তাই যদি মনে হয়, আমি বিশেষণ পদে গিয়ে বলেছিলাম দোষ গুণ পরিমাণ। বিশেষণ পদে আছে দোষ গুণ পরিমাণ, তার মানে ওখানেও গুণ আছে। আবার বিশেষ্য পদেও আমি গুণ কথাটা ব্যবহার করলাম, তাহলে তো গুলিয়েই যাবে। মানে আমরা তো কম্পেয়ার করতে পারবো না দুটোর মধ্যে যে কোনটা আলাদা, দুটোকে এক বলে মনে হবে। আচ্ছা, এখানে বলি সৌন্দর্য আর সুন্দর দুটো কিন্তু এক জিনিস না। সৌন্দর্য আর সুন্দর দুটো এক জিনিস না। সৌন্দর্য বিশেষ্য পদ, সুন্দর বিশেষণ পদ। আলাদা করবেন কি করে আমি পরে বলছি। আই রিপিট, সৌন্দর্য সুন্দর, সৌন্দর্য বিশেষ্য মানে নাউন, সরলতা বিশেষ্য মানে নাউন। কিন্তু যদি বলি সুন্দর, তাহলে ওটা বিশেষণ। এবার বললেন দুটো তো একই রকম লাগছে। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি বোর্ডে একটুখানি মুছছি, বোর্ড দেখা যাবে কি না? ভজনদা, বোর্ড কি দেখা যায়? ভজনদা, বোর্ড তো বোর্ডটা দেখা অনেকটা যাবে দূরে তো। তখনই যদি ওটাকে বড় করা যায়, তার চেয়ে প্রেস আপনি করলে দেখা এইখানে যায়। যদি আমি হ্যাঁ আচ্ছা বলি আপনারা খাতা লিখুন। আপনার খাতার বাঁদিকে উপরে একটু ছোট্ট করে পয়েন্ট করুন, এটা একটু বোঝার জন্য। হ্যাঁ, একটু ছোট্ট করে একটু পয়েন্ট করুন, এটা রাফ। কোথায় একটু পয়েন্ট করুন, ওপরে বিশেষণ, তারপরে পয়েন্ট করুন বিশেষ্য। আর যদি বোর্ড একটু বোঝা যায় তাও হবে। এরকম বিশেষণ, বিশেষণটা আগে এরকম দাগ দিয়ে বিশেষ্য। বোর্ড যদি অল্প হলেও বোঝা যায়, বাঁ দিকে বিশেষণ, ডান দিকে বিশেষ্য। আপনি এক কাজ করতে পারেন, ওই লেখা লেখাটাকে হয়ে গেলে, লেখাটা হয়ে গেলে আপনি আবার ছবি তুলে পরেরটা হচ্ছে শেয়ার করতে পারেন, তাহলে এইখানে পরিষ্কার বোঝা যাবে। আপনি একটু আচ্ছা সময় আচ্ছা নিয়ে আমি বোর্ডটা লিখে ফেলুন, লিখে না, ছবি আমি তুলে অল্প তারপর কিছুই স্ক্রিন লিখেছি। শেয়ার করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক। এই বোর্ড কি কিছুই বোঝা যাচ্ছে না, একটু হলো অল্প? আচ্ছা ঠিক আছে। লিখে নিয়ে ছবিটা তুলে তারপর শেয়ার করুন, হ্যাঁ, সবাই ছবি তুলে বুঝতে দিচ্ছি। পারবে। হ্যাঁ, এটা ঠিক আছে, ওটাই করছি। আমি একটা বোর্ডে একটা লেখা দিয়েছি, দেখতে পাচ্ছেন হয়তো, আগের লেখাটা বাদ দিয়ে কিন্তু। হ্যাঁ, এইবার পরিষ্কার এখানে বোঝা দেখেছেন যাচ্ছে। হ্যাঁ, বিশেষণ আর, এবার বোঝা যাচ্ছে বিশেষণে বিশেষ্য বাদিকটা এটা। একটি বস্তু। হ্যাঁ, এটা রাফ আর কি। বাদিকে বিশেষণ, ডান দিকে বিশেষ্য। এবার আমাদের প্রবলেমটাকে সলভ করি, যে সৌন্দর্য আর সুন্দরটাকে আমরা কি করে আলাদা করে বুঝবো। এবার বিশেষণের ওখানে আপনি সৌন্দর্য কথাটাকে রাখুন বিশেষণের ওখানে। তারপরে একটা ব্যক্তি দিয়ে দেখুন তো ভাল লাগে কিনা, সৌন্দর্য ব্যক্তি বা সৌন্দর্য বস্তু, একটা সেন্টেন্স যদি বলতাম, যে একটা সেন্টেন্সের মধ্যে আমি এভাবে জুড়ে দিলাম সৌন্দর্য বস্তু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। কথাটা শুনতে মানায় না? মানায় না, নিশ্চয় বেমানান লাগে। না, বেমান। বেমানান। হ্যাঁ, যদি এখানে সুন্দর কথাটা রাখি, সুন্দর ব্যক্তি হেঁটে গেল,
বা ওই ওই সুন্দর বস্তুটা আমাকে কিনতেই হবে, এটা মানায়। এবার এই যে হ্যাঁ এটা মানায়, হ্যাঁ, যেহেতু তাহলে আমার সুন্দরটা মানাচ্ছে, তাহলে বিশেষণের নিচে আমি সুন্দরকে রেখে দেখলাম সুন্দর মানালো, তার মানে সুন্দর বিশেষণ। আর সৌন্দর্যকে রেখে দেখলাম মানালো না, তাহলে সৌন্দর্য বিশেষ্য। ওই জায়গাটায় মানাচ্ছে না মানে ও এই জায়গাটার নয়, ও বিশেষ্যের জায়গায়। সরলতা, সরলতা ব্যক্তি মানায় না, সরলতা ব্যক্তি কোনোভাবেই মানায় না। আমরা যদি বলতাম সরল ব্যক্তি তাহলে মানাতো, সরল ব্যক্তি। তারপরে ধরুন হচ্ছে গিয়ে যদি এরকম আমরা বলি ইতিহাস আর ঐতিহাসিক, দুটো শব্দ, এই দুটোর মধ্যে বিশেষ্য কোনটা আর বিশেষণ কোনটা? যদি বলি আমরা ইতিহাস ব্যক্তি, মানায় না, ঐতিহাসিক ব্যক্তি মানায়। তার মানে ঐতিহাসিক বিশেষণ, ইতিহাস বিশেষ্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? কারো যদি কোনো কোয়ারি থাকে বা আবার রিপিট বোঝাতে বলেন তাহলে আমাকে আরেকটু বলুন। বিশেষ্য আর বিশেষণ ধরবেন কি করে? একই রকম লাগবে দেখতে, কিন্তু যেমন গুণবাচকের ক্ষেত্রে এসে একই রকম লাগে, সুন্দর, সৌন্দর্য একই রকম প্রায়, কিন্তু আমাদের তো স্যার ওখান একটু থেকে বের করতে হবে। আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, বোর্ডে লেখাটা দেখেছেন, লেখার মধ্যে আমি বাঁ দিকে রেখেছি বিশেষণ, ডান দিকে রেখেছি বিশেষ্য। আমি রেখেছি ব্যক্তি, আপনি ব্যক্তির জায়গায় কোন একটা নাম দিয়ে জাজমেন্ট করতে পারেন। বস্তু, বস্তুর জায়গায় কোন একটা প্রোডাক্ট দিতে পারেন। বিষয়ের জায়গায় কোন একটা, চাইলে আপনার মতো একটা বিষয় দিয়েও ভাবতে পারেন। বিশেষণের নিচটা আমি ফাঁকা রেখেছি। এবার আমার বিষয় হলো সৌন্দর্য, সৌন্দর্যকে আমি বিশেষণের নিচে রাখলাম, রেখে আমি লাইনটাকে যদি বলি তাহলে সৌন্দর্য ব্যক্তি, শুনতে কি ভাল লাগে? লাগে না, বেমানান লাগছে। বা সৌন্দর্য বস্তু, তাও বেমানান লাগে। কিন্তু যদি আমরা এখানে বলতাম এরকম সুন্দর ব্যক্তি, সুন্দর বস্তু, এটা কিন্তু ভালো লাগে। যেমন মেলা থেকে আমি ওই সুন্দর বস্তুটা কিনবো, মানিয়ে গেল। তার মানে সুন্দর বিশেষণের নিচে রাখলাম, মানালো, তার মানে এটা বিশেষণ কথা। আর সৌন্দর্য যেটা আগে রেখেছিলাম মানাচ্ছিল না, তার মানে ওটা বিশেষণের নিচে রেখে দেখলাম মানালো না, তার মানে ওটা বিশেষণ পদ নয়। ইতিহাস দিয়ে বিচার করতে পারি, ঐতিহাসিক ব্যক্তি মানায়, তার মানে ঐতিহাসিক বিশেষণ। যদি বলতাম ইতিহাস ব্যক্তি, ইতিহাস বস্তু মানায় না, তার মানে ইতিহাস বিশেষ্য। সরলতা, সরলতা ব্যক্তি মানায় না, সরল ব্যক্তি মানায়, তার মানে সরল হচ্ছে গিয়ে বিশেষণ, সরল ব্যক্তি। আর সরলতা বিশেষ্য। এবার আমি আগের স্ক্রিনশটটা করছি আবার, হ্যাঁ। এবার আগের আমার এবার চলে আসুন, দেখুন আমি বলেছিলাম গুণবাচক, তাহলে সৌন্দর্য, সরলতা এগুলো মানুষের গুণ, কিন্তু মানুষের গুণ হলেও এগুলো কিন্তু বিশেষণ নয়, এটা বিশেষ্য পদ। দেখতে দেখুন একদম সিমিলার। আচ্ছা, আমি না মাঝখানে একটু কাজ করে গেলাম, এটা অন্য কথা বলি। আমরা যেমন ভাবে এখন অব্দি এই বয়স অব্দি বাংলা ব্যাকরণকে জানতাম বা বুঝতাম, আমরা এই টেট করতে গিয়ে বাংলা ব্যাকরণকে একটু অন্য সাথে, অন্যভাবে আর গভীরে, হ্যাঁ। তাহলে এটা গুণবাচক হয়ে গেল। আচ্ছা, এইবার চলে আসি অবস্থাবাচক। সংখ্যাবাচকটা আমি লাস্টে বলছি, অত ইম্পর্টেন্ট নয় বলে আমি সংখ্যাবাচকটা লাস্টে বলছি। অবস্থাবাচক, অবস্থা বলতে কি, মানুষের জীবনের একটা স্টেজ আছে, বা আমাদের পড়াশোনার জীবনে হোক, যে কোনো জীবনে একটা স্টেজে দাঁড়িয়ে আমরা থাকি। যেমন ধরুন একটা আমার কথা এখন ছিল যে স্যার, বয়স। হ্যাঁ বলুন। বললাম যে এই প্রসঙ্গে একটা জিনিস মাথায় এলো যে আমি ধরুন চালাক, হ্যাঁ, চালাক ব্যক্তি, তা এই হ্যাঁ, ক্ষেত্রে চালাক, চালাক হচ্ছে বিশেষণ পদ। হ্যাঁ, আর যদি বলি আমি চালাকি, হ্যাঁ। তা না, এখানে চালাকিটা কি এখানে চালাক, এই যে চালাক হচ্ছে গিয়ে বিশেষণ পদ, আর হ্যাঁ চালাকি বিশেষ্য পদ। বিশেষ পদ, হ্যাঁ এটাই জানতো, হ্যাঁ, পাগল এই জন্য পাগলা। মানালো না, দেখুন চালাকি ব্যক্তি মানায় না, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা ঠিক আছে। হচ্ছে চালাকি হচ্ছে গুণবাচক বিশেষণ। হুম, ওই মানে ঠিক আছে। চালাকি তো এক ধরনের গুণ, ওই লোকটার একটা গুণ। হুম। ব্যাপারটা ক্লিয়ার হলো?
ওইভাবেই পাগল পাগলামো ব্যাপারটাকে ওইভাবে বলা যেতে হ্যাঁ পারে। হ্যাঁ, অনেকটা 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 এরকম। মানে আমি 2-3টে এক্সাম্পল দিয়েছি, আপনি চাইলে এবার অনেকগুলো এক্সাম্পল মেলাতে পারেন। হ্যাঁ, তবে সবকিছুরই তো একটা ব্যতিক্রম বলে ব্যাপার আছে, হয়তো 5% 10% এই ফর্মুলায় মিলবে না। এগুলো তো আমি মানে বোঝার জন্য টিক্স গুলো আমি নিজের মতন করে ভেবেছি। 2-1 ক্ষেত্রে মিলবে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিলবে এটা। তাহলে গুণবাচক হয়ে গেল অবস্থাবাচক। যেমন ধরুন যে কেউ যদি বার্ধক্যে থাকে, তাহলে বার্ধক্য তার জীবনের একটা অবস্থা। বার্ধক্য তার জীবনের একটা অবস্থা। তাহলে বার্ধক্য, শৈশব, যৌবন, এগুলো লাইফের একটা স্টেজ। এই অবস্থাগুলোকে যদি বোঝায় তাহলে অবস্থাবাচক বিশেষ্য। এবার অনেক বইয়ে কিন্তু অবস্থাবাচক বিশেষ্য নাও থাকতে পারে, কোনো কোনো বইয়ে আছে বলে আমি এটা দিয়েছি। এবার আসি সংখ্যাবাচক। সংখ্যা বলতেই তো আমাদের মাথায় বিশেষণ কাজ করবে। যেমন ধরুন 10 টাকা, টাকাটাকে বিশেষিত করলো 10, তাহলে 10 হচ্ছে বিশেষণ পদ। সংখ্যা বলতেই দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, এগুলো আমরা বিশেষণ বুঝি। 10 টাকা, 100 টাকা, এইগুলো কিন্তু বিশেষণ পদ। কিন্তু খুব কম মুষ্টিমেয় বিশেষ্য পদ এরকম হয় যেগুলো সংখ্যা দিয়ে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল বলি, আমি 7-এ 5-এ নেই। এবার এই 7 আর 5 কিন্তু সংখ্যা বোঝায়নি, ওটা কিন্তু সংখ্যার দ্বারা একটা অবস্থা বুঝিয়েছে, একটা সিচুয়েশন বুঝিয়েছে। ওই সিচুয়েশনটাতে নেই, মানে এই ঝামেলাতে আমি নেই। আমার কথাটার মানে আমি 7-এ 5-এ নেই, তার মানে এই ঝামেলাটাতে আমি নেই। এই ঝামেলাটার নাম হচ্ছে 7-5। সংখ্যাবাচক খুব কম। এর জন্য 7 আর 8 নম্বর যে দুটো, এই দুটোতে অত বেশি চাপ নেওয়ার ব্যাপার নেই। খুব কম আসে, খুব রেয়ার, আমি তাও রেখেছি। অনেক বইতে নেই। আবার বললাম, যেমন ধরুন, আবার বলুন, ধরুন একে একে আপনারা জয়েন করুন। এই যে একে একে জয়েন করুন, এক এক কিন্তু মনে হচ্ছে সংখ্যা, বা একজন একজন এসে জয়েন করুন। এই যে একজন একজন মনে হচ্ছে সংখ্যা, আসলে না, ওই ব্যক্তিগুলোকে আমি বুঝিয়েছি। তখন ওই একে একে সংখ্যাবাচক বিশেষ্য, 7-এ 5-এ আমি নেই, 7-5 সংখ্যাবাচক বিশেষ্য। কিন্তু খুব মুষ্টিমেয়, অনেক বই এগুলোকে স্বীকার করেনি, তাই অত মাথা দিতে হবে না, তাও আমি রেখে গেলাম। আচ্ছা, এই সংখ্যাবাচকের একটা এক্সাম্পল কি 2-এ 2-এ 4 হতে পারে? মানে 2-এ 2-এ। হ্যাঁ, 2-এ 2-এ 4 হতে, হ্যাঁ দিদি, 2-এ 2-এ 4 হবে। আবার 2 টাকা হলে হবে না, 2 টাকা, 2 টাকা, 4 টাকা, তখন হবে না। 2-এ 2-এ 4 হ্যাঁ, হলে হবে। হ্যাঁ। হ্যাঁ, 2-এ 2-এ 4 হলে হবে। আচ্ছা, এটা হয়ে গেল, গুণবাচক হয়ে গেল। আচ্ছা, এবার আমি একটা 5 নম্বর ছেড়ে এসেছি, ভাববাচক। বলছিলাম স্যার 10-এ 9 এখান 6 থেকে মিলে পরীক্ষা আছে। এখানে 10-এ কি সংখ্যাবাচক বিশেষ্য হবে? হ্যাঁ 10 সংখ্যাবাচক বিশেষ্য। 9 6 হ্যাঁ, 9-6 সংখ্যাবাচক বিশেষ্য, একদম। আচ্ছা, মানে প্রভাব গুলো বেশি হবে, যেগুলো ইডিয়মস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি অত্যাবশ্যক ভাববাচকে ইডিয়মস। চলে যাই, কারণ ভাববাচকে চলে যাই। আপনাদের প্রশ্নগুলো রেখে দেবেন, আমি ওটা সামনাসামনি দেবো। মানে অনলাইনে তো ফেস গুলো দেখি না, বুঝতে পারি না, আমার এটা একটু অসুবিধা। ওই মানে যেই যেই প্রশ্ন ওখানে বলেছি ভাববাচক বিশেষ্য। আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে এটা জিজ্ঞাসা করেছিলাম যে খাওয়া, দেখা, বলা, এটা কি ক্রিয়াপদ না নামপদ? আচ্ছা, এটা ক্রিয়াপদ। আগের দিন আমি এটা বলেছিলাম, খাওয়া, দেখা, বলা, এগুলো ক্রিয়াপদ। তার সাথে এটা বলেছিলাম যে ক্রিয়া যদি কাল নির্দেশ করতে পারে, কোন কালে আছে, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, অতীত কাল, তখন ওটা বিশেষ্য না থেকে ক্রিয়াপদ হয়ে যায়। তাহলে খাওয়া আর দেখা, দেখতে মনে হচ্ছে এটা ক্রিয়াপদ, আসলে এটা ক্রিয়াপদ না, ওই কাজটার নাম। যদি আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, খাচ্ছি যদি হয় ক্রিয়াপদ, খাওয়া না ভাববাচক বিশেষ্য, বা কোনো বই ক্রিয়াবাচক থাকতে পারে। ক্রিয়া আর ভাব একই রকম, মানে ক্রিয়ার যে ফিলিংস বা অনুভূতিটাকে বোঝায় ওটাকে ভাব বলে। ভাববাচক বিশেষ্য আর ক্রিয়াবাচক বিশেষ্য সেম। তো খাওয়া, দেখা বা দর্শন, দেখার তো আরেকটা নাম দর্শন, হ্যাঁ, শ্রবণ, এগুলো সব ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। বিশেষ্য পদ এতটুকুই। এখানে প্রশ্ন থাকলে করুন, নাহলে আমি ভাববাচক থেকে
একদম ইউটার্ন দিয়ে ক্রিয়াপদে ঢুকে দেবো। আশা করি সমস্যা নেই। স্যার আচ্ছা আমি খুব, হ্যাঁ বলুন, নাকি 2-3 বলছিলাম মিনিটে গোটাটা বলে দেবো আরেকবার? একটু আগে যে বলছিলেন যে পাগল হুম আর পাগলামো হুম এই বিষয়টাতে, পাগলের হুম। পাগলামো এখানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ হবে? আর এবার একটু স্লো মোশনে ভাবুন। পাগল ব্যক্তি মানায়, মানায় তো? হ্যাঁ পাগল ব্যক্তি কথাটা শুনতে মানায়, তার মানে হ্যাঁ পাগল বিশেষণ পদ। পাগল ব্যক্তি মানায় তো কথাটা, হ্যাঁ হ্যাঁ তাহলে পাগল বিশেষণ পদ। পাগলামো মানাচ্ছে না, পাগলামো ব্যক্তি মানায় না কিন্তু, তাহলে না, পাগলামো বিশেষণ। কিন্তু আমি যদি বলি পাগলের পাগলামো, পাগলের পাগলামো হ্যাঁ, এইখানে কি আসবে? পাগলের পাগলামো তো, মানে হ্যাঁ কোন, এবার হচ্ছে গিয়ে পাগলের পাগলামো যদি বলেন তাহলে এখানে কিন্তু একটা টুইস্ট আছে দারুণ। এখানে কিন্তু পাগলামো বিশেষ্য। হ্যাঁ আমি এই জায়গাটাই বলছিলাম। হ্যাঁ, এই কথাটা আমি আগের দিনও বলেছিলাম যে ডিপেন্ড করছে সেন্টেন্সের উপরে, ডিপেন্ড করে। মানে এটা তো একটা স্টাইল, মানে আমাদের স্ট্রাকচারালি বোঝার। তারপরে আমি আগের দিন ওই যে স্কুল ছাত্রী নিয়ে এই কথাটা বলেছিলাম, সম্পূর্ণ নির্ভর করবে সেন্টেন্সের মিনিং। ঠিক ঠিক আছে স্যার। ওর জন্য 90% ধরে নেবেন এই স্ট্রাকচারাল মিলবে, কিন্তু 10% মিলবে না, ওটা ব্যতিক্রম। আর সম্পূর্ণ সেন্টেন্সের উপর নির্ভর করবে। আমরা 5টা পদ বুঝে ফেলবো, তারপর সেন্টেন্স ধরে ধরে একদিন প্র্যাকটিস করব, তখন বুঝবো যে সেন্টেন্সের উপর নির্ভর করে কোনটা বিশেষ্য পদ আর কোনটা বিশেষণ পদ বা সর্বনাম পদও চেঞ্জ হতে পারে। বোঝা গেল? ওকে স্যার। ভাববাচকটা আরেকবার হোক। গোটাটা সংজ্ঞাবাচক বা ভাববাচক ব্যক্তিবাচক বিশেষ, ভাববাচকটা স্যার, তো ভাববাচকটা ভাব, আরেকবার হোক। স্যার আমি এক্ষেত্রে গোটাটা একটু একটু বলি, হ্যাঁ বলুন। পাগলামো তো সম্ভবত ভাববাচক বিশেষ্য। হ্যাঁ, পাগলামো বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। আমি তো একজনই বললাম যে এটা হ্যাঁ হ্যাঁ বিশেষ্য এখানে। আচ্ছা, এখানে পাগলামো একটা কাজ, কাজের নাম। এবার ভাববাচক হোক যাই হোক, কিন্তু ওটা তো বিশেষ্য হয়ে গেল। আচ্ছা স্যার ভাববাচকটা ক্লিয়ার হলো না স্যার। আমি আচ্ছা ভাববাচক। বলছি ভাববাচক, ভাববাচকটা বলছি। ভাববাচক মানে হুম যখন কোনো ক্রিয়াপদ আপনার সাধারণ চোখে মনে হবে এটা একটা ক্রিয়াপদ, এভাবে বুঝুন। হুম দেখি আপনি মনে ক্রিয়াপদ, মানে আমার আগের ক্লাস করার আগে যারা আমার ক্লাসে ছিলেন, আগের ক্লাস করেছেন, তাদের হয়তো 2-1 জনের এরকম হলে এরকম হতে পারে যে খাওয়াটা তো এতদিন আমরা ক্রিয়াপদই জানতাম, হুম হঠাৎ করে স্যার খাওয়াটাকে ক্রিয়াপদ নাম না বলে নামপদ বলেছে। বা দেখা বা লেখা, সবচেয়ে বড় তো লেখা। লেখাকে যে কোনো ব্যক্তি, মানে বা একটু ছোট ক্লাসের ছাত্রছাত্রীরা লেখাকে যে কেউ ক্রিয়া বলে দেবে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে যে আমরা 8-9-এ পড়ে লেখা কি পদ, ও ক্রিয়া বলে দেবে। হুম তো খালি চোখে যাকে ক্রিয়া মনে হবে, বাট ও কোনো কাল নির্দেশ করতে পারছে না, অতীত বর্তমান ভবিষ্যৎ কিচ্ছু বোঝাতে পারছে না, তখন বুঝবেন ওটা ক্রিয়াপদ নয়, ওটা নাউন বা বিশেষ্য পদ। কি বিশেষ্য? ভাববাচক বা ক্রিয়াবাচক। ওকে স্যার, ঠিক আছে। আপনার যাকে ক্রিয়া মনে হবে, বাট এবার আপনি শিওর না ক্রিয়া না বিশেষ্য, তখন আপনি দেখবেন ও অতীতকালে আছে না। যেমন খাওয়া, এটা অতীতও না, বর্তমানে না, ভবিষ্যতেও না। হুম খেয়েছিলাম অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। খাওয়া কিন্তু কোনোটাতে নেই, দেখুন। দেখা দিয়ে, খালি দেখেছিলাম চোখে কি অতীত, বললেন? খালি চোখে আপনার ক্রিয়া বলে মনে হবে, বাট তখন আপনি ওটাকে কাল নির্দেশ করতে পারছেন না, অতীতকালে আছে না, বর্তমান কালে আছে না, ভবিষ্যৎকালে আছে। তখন আপনার মনে হবে, যদি কাল নির্দেশ করতে না পারে তখন বুঝবেন ওটা বিশেষ্য পদ। ঠিক আছে। হয়ে গেল ভাববাচক বিশেষ্য। তাহলে আমরা ধরে নিলাম গোটাটা বুঝে গেছি। আমি শুরুতে সংজ্ঞাবাচক ব্যক্তিবাচক বলছিলাম যাকে বহুবচন করা যাবে না। ধরুন রাম একটা ব্যক্তি, পৃথিবীতে রাম নামক ব্যক্তি তো একটাই, রবীন্দ্রনাথ তো একটাই। অনেক সময় আমরা বলি, যেমন ধরুন ধনীরা হেরে গেল কালকে, তখন কিন্তু ধনীরা বোঝায় নেই, ধনীকে বোঝায় নেই, কিন্তু আপনি বলতেই পারেন যে ধনীরা হেরে গেল। তাহলে তো স্যার বলছিলেন একটা ব্যক্তিকে বহুবচন করা যায় না, ধনীকে তো বহুবচন করলাম। আমরা কিন্তু ধনীকে তখন বোঝাইনি, তখন বুঝি যে গোটা টিমটাকে।
ভারতীয় টিম, হ্যাঁ। খেলোয়াড় টিম। ধোনিকে কিন্তু বহুবচন করা যায়নি। তো যদি দেখি আমরা আর কোন একটা সম্পূর্ণ ব্যক্তিকে বহুবচন, হ্যাঁ একটা স্যার ব্যক্তিকে, সম্পূর্ণ বিষয়টা হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমি একটু সম্পূর্ণ বিষয়টাকে আরেকবার যদি একটু বলে দিন 2 লাইনে। হ্যাঁ বলছি। তো যখন দেখবেন কোন বিশেষ্য পদকে বহুবচন করা যাচ্ছে না, গঙ্গা, ব্রহ্মপুত্র বা বলাকা, গীতাঞ্জলি, কোচবিহার, ফালাকাটা, এগুলোকে বহুবচন করা যাবে না। যে ফালাকাটা গুলি মানচিত্র থেকে বাদ যাবে তা তো নয়, ফালাকাটা তো একটাই পৃথিবীতে। যেগুলোকে বহুবচন করা যায় না ওটা বাচক। জাতিবাচক মানে অল ওভার ওয়ার্ল্ডে 100% যখন বোঝায় তখন ওটা জাতিবাচক। যেমন মানুষ, মানুষ বোঝালে পৃথিবীর সব মানুষকে বোঝায়। পাখি, পৃথিবীর সব পাখি। গরু, পৃথিবীর সব গরু। হরিণ, পৃথিবীর সব হরিণ, তখন জাতিবাচক। সমষ্টিবাচক মানে পাখির পাল, গরুর দল, সেনাবাহিনী, মানে সমষ্টি বলতে 100% এর কম, কিছু। হুম, হ্যাঁ কিছু, যখন 100% নয়, কিছু। কিছু বোঝালে সমষ্টিবাচক। বস্তুবাচক খুব সোজা, যে কোনো বস্তুর নাম, কোনো সমস্যা নেই। ভাববাচক নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো। গুণবাচক নিয়েও আমি অনেকটা আলোচনা করেছি। সংখ্যাবাচক, অবস্থাবাচক খুব কম আসে। অবস্থাবাচক বলতে মানুষের জীবনের একটা স্তর হতে পারে। তারপরে ধরুন দারিদ্রতা। এবার এই যে দারিদ্র বা দারিদ্রতা দুটো আলাদা, কিন্তু একটা বিশেষণবাদ একটা বিশেষ্যবাদ। যেমন দারিদ্রতা ব্যক্তি মানায় না, দারিদ্র ব্যক্তি মানায়, তাহলে দারিদ্র হচ্ছে বিশেষণ। আর দারিদ্রতা এটা মানুষের জীবনের একটা অবস্থা, তখন ওটা হ্যাঁ দরিদ্র বলতে পারেন। আমরা বলি পাশে দরিদ্র ব্যক্তি। অনেকের সাউন্ড আসছে, আপনারা একটু মিউট থাকুন। স্যার যখন কিছু বলছেন আপনারা একটু কাইন্ডলি শুনুন। যখন প্রশ্ন করতে না হলে সবাইকে আমাদের মিউট করে রাখতে হবে, কারণ আপনাদের পাশের আওয়াজগুলো চলে আসে। দয়া করে একটু মিউট করে রাখুন। যখন উনি প্রশ্ন করবেন তখন উত্তর দিন, বা জানার হলে একটা সার্টেন টাইমের পরে করুন। এটা গেল অবস্থাবাচক বিশেষ্য। তাহলে আমরা বুঝে গেলাম মোটামুটি বিশেষ্য পদ। এবার আমরা আসবো ক্রিয়াপদ। একটু মস্করা মজা করে বলি। স্যার একটা প্রশ্ন এখানে ছিল, বলুন। বলছি যে আপনি ধনীরা দিয়ে, ধনীরা বললেন, ধনীরাটা আরেকবার একটু বলবেন, ধনীরা দিয়ে কি বলছিলেন, ওটা কি সংজ্ঞাবাচক বিশেষ্য হবে? ধোনি না দিদি, ধোনি বলিনি। না, ধনীরা করেছে, ও ধনী ধোনি ক্রিকেটার, হ্যাঁ ক্রিকেটার। হ্যাঁ। ধোনিরা খেলা ছেড়ে দিয়েছে এখানে কিন্তু দেখলে। ও এবার আচ্ছা, ধোনিরা ধনীরা খেলা মানে ছেড়ে দিয়েছে। ধনী ক্রিকেটার, মানে ধনী ক্রিকেটার ক্রিকেটার, বলছেন? হ্যাঁ ধোনি মানে আচ্ছা ক্রিকেটার। আচ্ছা, আমি ভুল বুঝেছি তাহলে, ঠিক আছে, বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, ক্রিকেটার। হ্যাঁ বুঝতে আচ্ছা, এটা হয়ে গেল। এখান থেকে বেরোই ক্রিয়াবাচক। আমার গ্রুপে ভজনদা কতজন আছে এখন মোটামুটি? 100+? এখন আছে 123 জন আছে। আপনি ওখানে আচ্ছা নিচে আচ্ছা স্ক্রিনটা টাচ করলেই সংখ্যাটা দেখতে পারবেন। পার্টিসিপেন্ট, এই যে দেখেন, একটু টাচ করে স্ক্রিনে, হ্যাঁ 123। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আহ, আপনি ওখানে বিষয়টা যদি হলো, কোনো আন্ডারলাইন করতে চান, আপনার যে বোর্ডে লেখা আছে, তাহলে টুলস ইউজ করতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ ওই যে টুলস আচ্ছা, আছে দেখলাম, হ্যাঁ ঠিক যে আছে। নেক্সট যেদিন আপনি অফলাইন ক্লাসে আসবেন, ওটাতে হ্যাঁ আরেকটু আমরা একটু মানে আরেকটু বিশেষ আমি করে শিখে নেবো আমাদের এটা ভালো করে। ওটা দেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক ঠিক ঠিক, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, এবার চলে আসি। আমি এই স্ক্রিনটাকে বাদ দিচ্ছি, ডিলিট করছি। হ্যাঁ এটা আর এখন আমার আর দরকার নেই। আচ্ছা, এবার আমাকে দেখা যায় অল্প স্বল্প, নাকি ওই কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ দেখা আচ্ছা, হ্যাঁ, যাচ্ছে। একটু এবার আমরা নেটওয়ার্কটা আসবো খারাপ, ক্রিয়াপদে। দেখা যায়। আর আপনি যখন ছবিটা আচ্ছা। তুলবেন, বলছি মিঠুন হুম বাবু, আপনি যখন ছবিটা হুম তুলবেন মোবাইলটাকে হ্যাঁ আপনি হ্যাঁ কি বলে এটাকে, হরাইজন্টালে নেবেন, তাই বলে তো ওটাকে, আচ্ছা, মানে কাজ হ্যাঁ করে, হ্যাঁ তাহলে কি হরাইজন্টাল, ফুল হ্যাঁ স্ক্রিনটা হরাইজন্টাল, চলে আসবে। আপনার ঠিক স্ক্রিন ঠিক শেয়ার করলে ফুল স্ক্রিনটা আমাদের এইখানেও মোবাইলে ফুল দেখতে পারবো। আর ঠিক যতটা ঠিক কাছের হরাইজন্টাল থেকে দেবো, আপনি ছবিটা নিতে পারেন, অথবা তত যখন ভালো। আপনি সেভ করছেন, সেভ করার সময় এডিট করে হ্যাঁ একটু হুম, আশেপাশে বোর্ড বোর্ড ছাড়া ওয়ালটাকে মুছে দিবেন, তাহলে পরে এখানে ফুল ঠিক ঠিক, স্ক্রিনে আমরা দেখতে পারবো। একদম একদম, আচ্ছা, ঠিক আছে। এগুলো এগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে ভজনদা, এগুলো পরে আমরা স্যারকে বলে দেবো। হ্যাঁ, হুম নাহলে হুম আবার এগুলো আবার ইউটিউবে আপলোড করতে হবে, তো এগুলো থাক এখন কথা, আবার ওকে, এডিট করতে আচ্ছা হবে ওগুলো না। কথা, আজকে যেরকম চলছে ওগুলো চলুক। পরে ক্লাসে গিয়ে শুনবো। আচ্ছা আচ্ছা, এবার ফিরি হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়াপদ। একটু মস্করা করে যদি একটা কথা বলি, দিদিরা একটু রাগ করে, আমার না ক্রিয়াপদ পড়তে গেলে আমার কেন যেন ক্রিয়াপদের সাথে
ওই নারী জাতিকে আমি একটু গুলিয়ে ফেলি। এটা অনেকের মনে হতে পারে এটা একটা কেমন কথা হলো। একটু মজা করছি কিন্তু, হ্যাঁ। মানে আমার তো বাড়িতে একজন বুড়ি আছে, তো আমার বুড়িকে নিয়ে যদি কখনো শপিং মলে বা কিছু কিনতে যাই, সে নিজেই বোঝে না সে কি কিনতে চায় আর কি কিনবে কি কিনবে না। মানে ব্যাপারটা এত জটিল। তো নারী জাতিকে বোঝা যত জটিল, ক্রিয়াপদকে বোঝা ঠিক ততটাই জটিল। বজনদা আমার সাথে সহমত হবে হয়তো, ঠিক বললাম? দিদি ডোন্ট মাইন্ড, একদম। বাকিদের বলছি কিন্তু। হ্যাঁ, মানে ওভাবেই হয়তো ঈশ্বর তৈরি করেছেন। মানে নারী জাতির মনে অনেক বেশি সৃজনশীলতা, এগুলো তো অস্বীকার করতে পারি না, অনেক ধৈর্য, অনেক সহ্য শক্তি, অনেক কিছু। এটা যেমন একদিকে, আবার একটু তো জটিল মানুষগুলো, এটাও অস্বীকার করতে পারি না, আমাদের পুরুষদের মতো তো সরল নয়। তো ক্রিয়াপদটা না অনেকটা ওই রকম। আর আমি আরো যদি গ্রামার করতে থাকি, কারণ সব গ্রামারের সাথেই, বাংলা ব্যাকরণের সবকিছুর সাথে কম বেশি ক্রিয়ার একটা টাচ আছে। যেরকম আমাদের পরিবারে মায়ের সাথে প্রত্যেকের যেরকম টাচ, ওইরকম। তো আমরা ক্রিয়াকে একটা নারী রূপে দেখি, তার লাবণ্য সৌন্দর্য দেখেই আমরা ক্রিয়াপদকে একটু বুঝবো, তার সাথে বুঝবো যে ব্যাপারটা একটু জটিল আছে। আচ্ছা, আগের দিন ক্লাসে আমি ধাতু বলেছিলাম যে ক্রিয়াপদের মেইন অংশকে বলা হয় ধাতু। একটা এক্সাম্পল হিসেবে এটা বলেছিলাম যে রুটি যদি ক্রিয়াপদ হয়, আটা তাহলে ধাতু। গেল, এটা আমরা বুঝলাম। ধাতু মোটের ওপরে 4 প্রকার। ধাতু মোটের ওপরে 4 প্রকার: সিদ্ধ ধাতু, সাধিত ধাতু, প্রযোজক ধাতু, নাম ধাতু। এই হলো 4টা ধাতু। আচ্ছা, আমি তো ওই স্ক্রিন শেয়ারের ব্যাপারটা আগের থেকে জানতাম না, তাহলে আমি সবগুলো খাতায় লিখে টিখে সুন্দর করে ছবি তুলে রাখতাম। আচ্ছা, আমি তাও মুখে মুখে বলছি। আমি আবার বললাম যে আমি একটা স্টাডি ম্যাটেরিয়ালস তৈরি করে আপনাদের প্রত্যেকজনকে দেব। আচ্ছা, সিদ্ধ ধাতু, সাধিত ধাতু, নাম ধাতু, আরেকটা বললাম যেটা, সেটা হচ্ছে প্রযোজক ধাতু। এই প্রত্যেকটা ধাতুই ক্রিয়াতে থাকতে পারে। ধাতু আমাদের অত ইম্পর্টেন্ট না বলে আমি ধাতুতে ঢুকছি না। যে ক্রিয়াপদের জন্য যে ধাতুটা লাগবে সেটা আমি ডিপলি বলবো। শুধু আমি যেহেতু নামগুলো বলেছি, তো সবগুলো না বললে আপনাদের একটা কিউরিওসিটি থাকবে যে এই ব্যাপারগুলো কি কি। সিদ্ধ ধাতুর আরেকটা নাম হচ্ছে মৌলিক ধাতু। হুম, যে ধাতুকে ভাঙলে পরে কিচ্ছু পাওয়া যায় না। ধরুন অন্তঃস্থ জয় আকারে যা, যা ভাঙলে পরে আর কিচ্ছু পাওয়া যাবে না, মানে ওখান থেকে কিচ্ছু বেরবে না। কর, কর, র। এবার ক কে আর র কে ভাঙলে পরে কি থাকবে? কিচ্ছু থাকবে না। এটা সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু। তারপরে চলে আসি সাধিত ধাতু। সাধিত ধাতু সরায়া যুক্ত করি, তা হচ্ছে গিয়ে সাধিত ধাতু। যেমন কর যোগ আ ইজিক্যাল টু করা, হয়ে গেল সাধিত ধাতু। প্রযোজক ধাতু অনেকটা সেম। প্রযোজক ধাতু বোঝার আগে খালি এইটুকু বুঝি, সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন অভিনয় করেন, আরেকজন প্রযোজনা করেন। আবার বললাম, সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন অভিনয় করেন, আরেকজন প্রযোজনা বা পরিচালনা করেন। এবার যিনি অভিনয় করেন তিনি তো রোলটা অভিনয় করেন, আরেকজন শিখিয়ে দেন, পড়িয়ে দেন। এই জায়গা থেকে যদি আমরা প্রযোজক ধাতুকে মনে রাখি, কারণ প্রযোজক ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে, এই জন্য একটু মনে রাখতে হবে, তাহলে আমার মনে হয় ব্যাপারটা মনে থাকবে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই একটা লাইন বললাম। চাঁদটা দেখছে শিশু, চাঁদটা দেখছে শিশু, দেখাচ্ছেন মা। এই যে মা দেখাচ্ছেন, মা কিন্তু কাজটা করছেন না, করিয়ে দিচ্ছেন। তো ঠিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হয়, যিনি পরিচালক থাকেন, যিনি প্রযোজনা করেন পুরো ব্যাপারটা, তিনি শিখিয়ে দেন যে এই রোলটা এইভাবে করতে হবে। আর যিনি ফিল্ম আর্টিস্ট, তিনি অভিনয়টা করেন। এই হলো পুরো গল্পটা। তো প্রযোজক ধাতু ঠিক তাই। প্রযোজক ধাতুর সাথে সিদ্ধ ধাতুর সেম মিল আছে, দুটো দেখতে একই রকম লাগবে। যেমন একটু আগে বললাম কর যোগ আ, করা, এটা হচ্ছে গিয়ে সিদ্ধ হচ্ছে সাধিত ধাতু। কর যোগ আ, করা, এটা যেমন সাধিত ধাতু। সেম কর যোগ আ, করা, এটা প্রযোজক ধাতু। শুধু বুঝবো কি করে, দুটোর ক্রিয়াটা আলাদা হবে। ওই থেকেই বোঝা যাবে যে প্রযোজক ধাতু আর সাধিত ধাতু আলাদা।
আচ্ছা, এটা গেল। আরেকটা বললাম নাম ধাতু। নাম ধাতু কোনটা? নামপদ। নামপদ বলতে আমরা বিশেষ্য পদকে বুঝি। এখানে আরো দুটো জিনিসকে নিতে হবে, বিশেষ্য, বিশেষণ, ধর্নাত্মক। বিশেষ্য, বিশেষণ, ধর্নাত্মক, দুই একটা অব্যয়, কারণ ধর্নাত্মক মানে অব্যয় পদ। তাহলে বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, অব্যয়। ধর্নাত্মক কথাটা বাদ দিয়ে আমি অব্যয় নিয়ে নিলাম। বিশেষ্য, বিশেষণ, অব্যয়, এই তিনটা পদ যদি ধাতু তৈরি করে, এই তিনটা পদ দিয়ে যদি একটা ধাতু তৈরি হয়, তখন ওইটা হবে নাম ধাতু। কিরকম? ধরলাম একটা শব্দের নাম জুতা, বিশেষ্য পদ, কোনো কথা নেই, জুতা আমরা পায়ের পরি জুতা, বা আমার হাত, হ্যান্ডস, হাত। এবার জুতার সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে জুতার সাথে, জুতাই হলো, জুতা দিয়ে বুঝতে সুবিধা হবে, আমি জুতাটাকে চেঞ্জ করে হাত বলি, হাত। হাতের সাথে আ, এই হলো হাতা। এবার এটা দিয়ে একটা ক্রিয়া তৈরি করি, তাহলে বুঝতে পারবেন। হাতানো, চালাকি করে ভজনদার 1010 টাকা আমি হাতিয়ে নিলাম। এই যে হাতিয়ে নেওয়া তো ক্রিয়াপদ। তাহলে হাতিয়ে নিলাম যদি ক্রিয়াপদ হয়, বা ভজনদার 10,000 টাকা আমার হাতানো উচিত হয়নি, এই যে হাতানো ক্রিয়াপদ হলো, কিন্তু শব্দটা এলো কোথা থেকে? হাত, একটা নামপদ থেকে। তাহলে নামপদও কখনো কখনো ধাতুর মতো কাজ করে। ধাতু বলে দিলাম, ধাতু আসবে না, কিন্তু ক্রিয়াপদ তৈরি হবে দেখে আমার ধাতুটা বলতে হলো। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এই অবধি করুন, কারণ ধাতুতে আমি আর ফিরবো না। স্যার, প্রযোজ্য ধাতু আর সাধিত ধাতু এইটা আরেকবার একটু ডিসকাস করবেন? সাধিত ধাতু আর প্রযোজক ধাতু দুটো সিমিলার দেখতে, করযোগ আ, করযোগ আ, করা। এবার যখন ক্রিয়া দুটো দিয়ে বুঝতে হবে যে দুটো ধাতু আলাদা কি করে হয়, কর দিয়ে যদি আমি বলি করছি, করছি, এবার ধরুন একটা ক্রিয়াপদ হলো করছি, তখন এই যে কর, এটা হবে হচ্ছে গিয়ে সরি, কর যোগ, আর যদি আমি চয় ছ দিই, তাহলে করছি, এটা হচ্ছে সিদ্ধ ধাতু। আমি চয় ছ বাদ দিলে কর, সিদ্ধ ধাতু। করাচ্ছি, করা চয় ছ ঋষি, করাচ্ছি, এটা হচ্ছে গিয়ে প্রযোজক ধাতু। কিভাবে হলো প্রযোজক ধাতু? করাচ্ছিটা নিলাম, করাচ্ছি থেকে চয় ছ বাদ দিলাম, তাহলে কি থাকলো? করা। আর যদি এরকম হয় করেছি, কর রয়কার চয় ছ ঋষি, করেছি, তখন ওটা সাধিত ধাতু। করেছি মানে কিন্তু নিজে, করাচ্ছি মানে অন্য কাউকে দিয়ে করাচ্ছি। এবার এই যে করেছি আর করাচ্ছি, এই দুটো থেকে যদি আমি মেন ধাতুটাকে নেই, বাদ বের করি, তাহলে একটা হবে সিদ্ধ, আরেকটা হবে, সরি, একটা হবে সাধিত, আরেকটা হবে প্রযোজক। আমি আবার বললাম, ধাতু আমার প্রয়োজন নেই, খালি ক্রিয়ার জন্য প্রয়োজন। ধাতু আপনার আসবে না। তাও আবার বলি, কর, কর, আমি যদি করটাকে বাদ দিই, বল দিয়ে বলি, বল, বল, বল একটা ধাতু, এটা ভাঙলে কিচ্ছু পাওয়া যায় না, এটা সিদ্ধ ধাতু। বল যোগ আ, বলা, এটা সাধিত ধাতু। আমি বলা দিয়ে একটা আপনাদের ইসে পদ বলি, বলা হয়ে গেল, আমার বলা হয়ে গেল। এবার এটা তো ক্রিয়াপদ, তাহলে বল যোগ কা, বলা, এটা সাধিত ধাতু, বলা হয়ে গেল। আমি কিন্তু কাজটা নিজে করলাম, এটা সাধিত ধাতু। আবার ভজনদাকে দিয়ে কথাটা বলিয়ে নিলাম বা বলালাম, ভজনদাকে দিয়ে কথাটা বলালাম, এটা বলালাম, এটা ভজনদা বললো কিন্তু আমি বলালাম, এটা প্রযোজক ক্রিয়া, তাই এটার ধাতুটা হবে প্রযোজক ধাতু। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম না গুলিয়ে গেল? আমি এখন ক্লিয়ার। সিদ্ধটাকে বাদ দেই, নাম ধাতুটাকে বাদ দিই, একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। অন্য কাউকে দিয়ে, হ্যাঁ, অন্য কাউকে দিয়ে কাজটা ক্রিয়া দিয়ে বুঝতে হবে দিদি, ধাতু দিয়ে বুঝতে পারবেন না। তাও আমি ধাতু কেটে যেটা ক্রিয়া কেটে যেটা বেরোবে ওটা ধাতু। ক্রিয়াতে আমি প্রবেশ করি তাহলে। আচ্ছা, আগের দিন পেছন থেকে কোনো একটা দাদা, আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি আগের দিন যতগুলো প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি মোটামুটি যতগুলো স্মৃতিতে ধরে আনতে পেরেছি। আমি বলেছিলাম খাওয়া, পেছন শেষের দিক থেকে কোন একজন স্যার বা দাদা আমাকে বলেছিলেন এটা অসমাপিকা ক্রিয়া। আমি আগের দিনই ক্লিয়ার করতে পারতাম, বাট ক্রিয়া অনেক ভাস্ট, অনেকটা বড়, ওর জন্য আমি ওই জায়গাটা আগের দিন আলোচনাতে যাইনি, ছড়িয়ে ছিটিয়ে যাবে বলে। আজকে আমি জায়গাটা ক্লিয়ার করে দেবো যে খাওয়াটা অসমাপিকা ক্রিয়া নয়। কেন নয় ওটা বলে দেবো।
আমি আগের দিন এটা বলেছিলাম, বাংলা ব্যাকরণের নামগুলো অভাবেই হয়েছে যা ঘটেছে। বাংলা ব্যাকরণের নামগুলো ওই রকমই হয়েছে যা ঘটেছে। তাহলে প্রযোজক ধাতু থেকে যে ক্রিয়া তৈরি হলো ওটা প্রযোজক ক্রিয়া, একটা ক্রিয়া আমরা পেয়ে গেলাম। নাম ধাতু একটু আগে আমি বললাম, নাম ধাতু থেকে যে ক্রিয়া তৈরি হয়েছে তার নাম হবে নাম ধাতুজ ক্রিয়া। আবার বলছি, নাম ধাতু থেকে যে ক্রিয়া তৈরি হবে ওটা হবে নাম ধাতুজ ক্রিয়া। যেমন ধরুন জুতা, এটা একটা প্রোডাক্টের নাম, এবার এটাকে দিয়ে ক্রিয়া বানাই। আমার পাড়ায় একটি চোর ধরা পড়েছে, তাকে এমন জুতানো হয়েছে যে তার পা ভেঙেছে। এবার এইখানে জুতানো মানে কিন্তু জুতা দিয়ে পেটানো, কিন্তু জুতানো তো ক্রিয়াপদ, বা জুতিয়ে তোকে লাল করে দেবো, এই যে জুতিয়ে লাল করে দেবো, এই জুতিয়ে তো এটা ক্রিয়াপদ। তাহলে জুতা একটা প্রোডাক্ট আর একটা নাম, এটা একটা বিশেষ্য পদ, এটা থেকে তৈরি হলো একটা ক্রিয়াপদ। তাহলে জুতা হবে কি নাম ধাতু, তাহলে জুতা, জুতা যোগ আ, জুতা, হাত যোগ হা, হাতা, এটা হচ্ছে কি নাম ধাতু। এটা থেকে তৈরি হলো জুতানো, হাত দিয়ে হাতানো বা জুতাচ্ছে বা হাতাচ্ছে, ক্রিয়াপদ তৈরি হলো। তাহলে এটা হবে নাম ধাতুজ ক্রিয়া। খাতায় লিখে রাখুন, আমার বোর্ডে লিখলে অনেক সময় নষ্ট হবে, মুখে বলছি লিখে রাখুন, স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। এটা হলো নাম ধাতুজ ক্রিয়া। নেক্সট অপশন সংযোজক মূলক ক্রিয়া বা যুক্ত ক্রিয়া। নেক্সট অপশন সংযোজক, সংযোজক বলছি কেন, সংযোগমূলক ক্রিয়া বা যুক্ত ক্রিয়া। আই রিপিট, সংযোগমূলক ক্রিয়া বা যুক্ত ক্রিয়া, এটা একটা পয়েন্ট করুন। মুখে বলি, এখানেও একটা বিশেষ্য পদ থাকবে, বিশেষণ পদ থাকবে, হয়তো বিশেষ্য নয়তো বিশেষণ নয়তো অব্যয়। এবার বলবেন স্যার আগেরটাও তাই বললেন এটাও তাই বলছেন, তাহলে পার্থক্যটা বুঝবো কি করে? পার্থক্যটা কোথায়? এখানে যে বিশেষ্য পদটা থাকবে ওইটা একটা ভাববাচক বিশেষ্য, মানে ক্রিয়াবাচক বিশেষ্য। কি বললাম? এখানে যে বিশেষ্য পদটা থাকবে এটা একটা ভাববাচক বিশেষ্য। যেমন ধরুন দর্শন, এটা দর্শন দেখি মনে হচ্ছে আমাদের দেখা, এটা একটা ক্রিয়াপদ, এটা একটা ভাববাচক বিশেষ্য। শ্রবণ, তারপরে ধরুন দর্শন, শ্রবণ, তারপরে গমন, ভোজন, সেবন, প্রমাণ, এর সাথে যদি আমরা আরেকটা ক্রিয়াপদ জুড়ে দেই, ক্রিয়াপদ বলতে আমরা একটা সিদ্ধ বা ধাতু জুড়ে দেই যদি, তাহলে যে একটা ক্রিয়াপদ তৈরি হবে ওটার নাম সংযোগমূলক ক্রিয়া। যেমন ধরুন শ্রবণ কর, এটা সংযোগমূলক ধাতু। শ্রবণ কর, এটা একটা সংযোগমূলক ধাতু। এবার এটাকে ক্রিয়া বানাই, সেটা হচ্ছে শ্রবণ করছে মানে শুনছে। গমন কর, সংযোগমূলক ধাতু বা যুক্ত ধাতু, গমন করছে, এটা ক্রিয়াপদ। ব্যাপারটা পরিষ্কার হলো? সংযোগমূলক আর নাম ধাতু দুটোর মধ্যে একটা পার্থক্য করতে পেরেছেন? আরেকটু ক্লিয়ার করলে সুন্দর হবে, সেটা হচ্ছে গিয়ে নাম ধাতুর মধ্যে একটাই ওয়ার্ড ছিল কিন্তু, জুতাচ্ছে, হাতাচ্ছে, জুতানো। তারপর ধরুন বিষ, বিষ একটা প্রোডাক্ট, এটা একটা নাম যেটা খায়, খেলে পরে মানুষ মরে যায়। বিষানো মানে তুমি তোমার এই বিষানো কথা বন্ধ করো, বিষানো হচ্ছে। তো এখানে একটাই ওয়ার্ড, আর সংযোগমূলককে কিন্তু আমি দুটো ওয়ার্ড বলেছি দেখুন, শ্রবণ, দর্শন, এই গেল, তার সাথে একটা কর ওয়ার্ড দিয়ে দিলাম, শ্রবণ কর, দর্শন কর, ক্রিয়াপদ তৈরি হলো শ্রবণ করা, দর্শন করা, হ্যাঁ, গমন করা বা গমন করছে, দর্শন করছে বা গমন করেছিল, এটা সংযোগমূলক হয়ে গেল। আচ্ছা, কখনো কখনো কিছু যে ব্যতিক্রম আছে, এখানেও একটা ওই বিষের মতন একটা প্রোডাক্ট থাকতে পারে, ভাববাচক বিশেষ্য নাও থাকতে পারে। যেমন ধরুন ফিতে, যেটাকে আমরা চুল বাঁধার ফিতা বলি, ফিতে কাট,
দুটো, দেখুন একদম স্পষ্ট দুটো, ফিতে কাট, এরকমও থাকতে পারে কখনো কখনো, যেটা ভাববাচক বিশেষ্য নয়। কিন্তু আপনি দুটোর মধ্যে আলাদা করতে পারবেন কি করে, যে এই দুটো সংযোগমূলক ক্রিয়াতে দুটো শব্দ থাকবে, আর নাম ধাতুজ ক্রিয়াতে একটা শব্দ থাকবে। ফিতে কাট, সুতো বাঁধ, এরকম। তাহলে ফিতে কাট ক্রিয়াপদ করি, ফিতে কাটছে। ক্লিয়ার ব্যাপারটা একদম? নেক্সট লিখুন যৌগিক বা মিশ্র ক্রিয়া। একটু কঠিন আমি জানি, যৌগিক বা মিশ্র ক্রিয়া আমি চেষ্টা করছি আমার মতো করে যতটা সহজ করে বলা যায়। যৌগিক বা মিশ্র ক্রিয়া, এখানেও দুটো ক্রিয়াপদ থাকবে, প্রথমটা অসমাপিকা ক্রিয়া, পরেরটা সমাপিকা ক্রিয়া। এটা ক্লিয়ার করার জন্য আমাকে আগে সমাপিকা অসমাপিকা বলতে লাগবে। তো আপনি যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া পয়েন্ট করুন, একটু পয়েন্টের পাশে লিখুন সমাপিকা প্লাস অসমাপিকা ক্রিয়া রেখে দিয়ে আগে আমরা সমাপিকা অসমাপিকা বুঝে নিই। আচ্ছা, সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াপদটা বাক্যে ব্যবহার করার পর বাক্য শেষ হয় তার নাম সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ বাক্যে ব্যবহার করার পর বাক্য শেষ হয় না, আরো একটা ক্রিয়াপদ দরকার পড়ে, তার নাম অসমাপিকা ক্রিয়া। আবার বললাম, যে ক্রিয়াপদ বাক্যে ব্যবহার করার পর বাক্যটা শেষ হয়, মনে হলো বাক্য খতম, দাড়ি বিস্ময়বোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন কিছু একটা দিয়ে দিলাম, বাক্য শেষ, তার নাম সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ বাক্য ব্যবহার করলাম বাট বাক্যটা শেষ হলো না, আরেকটা কিছু লাগবে, অন্য একটা ক্রিয়া লাগবেই, মাস্টবি লাগবে, তখন অসমাপিকা ক্রিয়া। এক্সাম্পল, ছেলেটি স্কুল গিয়ে ব্যথা পেল। এই যে গিয়ে, বাক্য শেষ। আমি যদি বলতাম ছেলেটি স্কুল গিয়ে, বাক্য শেষ? বাক্য শেষ হয় নাকি? দাড়ি দেওয়া যাবে না, ছেলেটি স্কুল গিয়ে দাড়ি দেওয়া যাবে না। দাড়ি দিতে গেলে আমাকে গোটা বাক্যটা শেষ করতে হবে, ছেলেটি স্কুল গিয়ে ব্যথা পেল, তখন বাক্য শেষ। এই পেল ক্রিয়াপদটা সমাপিকা, যে বাক্য শেষ করেছে। গিয়ে বাক্য শেষ হয়নি, এটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা অসমাপিকা বুঝলেন কি বুঝলেন না কেউ একজন একটু বলুন, অসুবিধা থাকলে বলুন। হ্যাঁ, বোঝা বোঝা গেছে। গেছে স্যার। আমাকে তো দেখা যায় না, আমি তো বুঝতে পারছি আমার নেটওয়ার্ক নেই ভালো, কিন্তু কথা শোনা যায় তো? না না, দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, একদম একদম। আচ্ছা, এবার আমাকে আগের দিন যে দাদা প্রশ্নটা করেছিলেন যে খাওয়া সমাপিকা, মনে রাখবেন ক্রিয়া তখনই যখন ওই ভাববাচক বিশেষ্য হোক, ভাববাচক বিশেষ্যের মধ্যে যদি আমরা একটা ধাতু বিভক্তি ব্যবহার করতে পারি তখনই ওটা ক্রিয়াপদ হয়। যদি ধাতু বিভক্তি ব্যবহার করতে না পারি তাহলে ওটা ক্রিয়াপদ হয় না, বিশেষ্য পদই হয়। এক্সাম্পল, রাম খাওয়া ছেড়ে দিয়েছে। এবার আপনারা বলবেন তাহলে তো খাওয়াকে ক্রিয়াপদই মনে হচ্ছে, রাম খাওয়া বাক্য শেষ হয়নি, ছেড়ে দিয়েছে দরকার পড়েছে, তাহলে তো খাওয়াটা ক্রিয়াপদই মনে হচ্ছে না, এটা সমাপিকা ক্রিয়া নয়। সমাপিকা ক্রিয়া কোনটা? রাম ভাত খেয়ে একটু চাটনি খেলো, বা রাম ভাত খেয়ে ঘুমিয়ে নিল। এই যে খেয়ে, এ খাওয়া নয়, খাওয়া কিন্তু নাউন, খেয়ে অন্তস্থ রে খেয়ে, বাক্য কিন্তু শেষ হয়নি। রাম ভাত খেয়ে আমরা ছেড়ে দিলাম, বাক্য হবে না, বাক্য শেষ। রাম ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো, পড়লো সমাপিকা, খেয়ে অসমাপিকা, কিন্তু খাওয়া কিন্তু নাউন। তো ভাববাচক বিশেষের মধ্যে একটা ধাতু বিভক্তি যুক্ত করলেই ওটা ক্রিয়াপদ হবে, সেটা সমাপিকা হোক বা অসমাপিকা হোক। তাই খাওয়া নাউন, খেয়ে অসমাপিকা, আর খেয়ে ছিল যদি হয় তাহলে সমাপিকা। তাহলে যে ক্রিয়াপদ বাক্যে ব্যবহার করলে বাক্য শেষ হবে না অসমাপিকা, যে ক্রিয়াপদ বাক্যে ব্যবহার করলে বাক্য শেষ হবে সমাপিকা। এবার আমি চলে আসি আমার মূল প্রশ্নটায়। আমি ছিলাম যৌগিক বা মিশ্র ধাতু। যৌগিক বা মিশ্র ধাতু একটা অসমাপিকা একটা সমাপিকা দুটো থাকবে, তার পাশাপাশি একদম জুড়ে থাকবে পাশাপাশি, তারপর যে ক্রিয়া তৈরি হবে তার নাম যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। তার নাম যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। এরকম যেমন ধরুন
বসে পড়লাম। আমি আপনাদের ওখানে ক্লাস করতে গিয়ে বসে পড়েছিলাম। বসে একটা ক্রিয়া, পড়েছিলাম একটা ক্রিয়া। বসে অসমাপিকা ক্রিয়া, পড়েছিলাম সমাপিকা ক্রিয়া। দুটো ক্রিয়া পাশাপাশি, প্রথমটা দিয়ে বাক্য শেষ হচ্ছে না, পরেরটা দিয়ে বাক্য শেষ হচ্ছে, কিন্তু দুটো ক্রিয়াই পাশাপাশি থাকতে হবে, তখন ওটার নাম যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। চলে গেলাম, বসে পড়লাম, পড়ে নিলাম, দাঁড়িয়ে পড়লাম, উঠে গেলাম, দুটো ক্রিয়া পাশাপাশি। এবার আমার প্রশ্ন হলো, দেখুন যৌগিক ক্রিয়াতেও দুটো ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়াতেও দুটো ক্রিয়া। দুটোর মধ্যে কি পার্থক্য? যৌগিক ক্রিয়াতে একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। সংযোগমূলক ক্রিয়াতে কিন্তু একটা নাউন বা একটা ওই ইসে থাকতে পারে, কি বলে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে পারে। একটা মাস্ট বি নাউনই থাকে, একদম নাউন থাকে, বিশেষ্য পদই থাকে। তো ওই কি বললাম, সংযোগমূলক ক্রিয়াতে যেমন ধরুন শ্রবণ করা, তাহলে একটা নাম আর আরেকটা ক্রিয়া। শ্রবণ করছে, একটা নাম আর একটা ক্রিয়া, আর এখানে একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল। আশা করি বুঝেছেন, না বুঝলে যে কোনো একজন প্রশ্ন করুন, কারো কোথাও সমস্যা থাকলে। আমি বললাম যে প্রথম প্রকারটা না আমি শুনতে পাইনি, নেটওয়ার্ক ইস্যুর জন্য, একটুখানি বলে দেবেন? আচ্ছা, গেল। আর কেউ? আমি বলছি যে আমি একটা ধরুন বলছি যে খেতে বসলাম, হ্যাঁ, আমি খেতে বসলাম, বসলাম। হ্যাঁ, এটা তো যৌগিক যেটা বলছেন আপনি, খেতে যৌগিক বা বসলাম না না, যৌগিক ক্রিয়া। খেতে বসলাম যৌগিক ক্রিয়া। হ্যাঁ সেটাই বলছি যৌগিক ক্রিয়া, কারণ খেতে অসমাপিকা ক্রিয়া আর বসলামটা সমাপিকা হ্যাঁ, ক্রিয়া। বসলাম সমাপিকা ক্রিয়া, আর খেতে বসলাম আমার যৌগিক ক্রিয়া। হ্যাঁ, আর যদি বললো আমার খাওয়া হলো, আমার খাওয়া হলো। হলো এবার খাওয়া কিন্তু নাউন, কাজটা শেষ হলো, খাওয়া আচ্ছা ক্রিয়া নয় এখানে। আচ্ছা আচ্ছা মনে রাখবেন, আচ্ছা। বিশেষ্য পদের সাথে একটা ধাতু বিভক্তি যুক্ত হবে। খাওয়া, খেয়ে এটাকে অসমাপিকা ক্রিয়া। তাহলে ওই যুক্ত যেটা বললেন আপনি যে হ্যাঁ, সংযোগমূলক হ্যাঁ, ক্রিয়া প্রথমটা বলতে পারি। না না, হ্যাঁ হ্যাঁ, এটা সংযোগমূলক ক্রিয়া বলতে পারেন আপনি। যদি দুটো নিচে আন্ডারলাইন করে দিতে পারেন দেয়, তাহলে আপনি খাওয়া হচ্ছে যদি বলে, তাহলে ওটা আপনি ওই সংযোগমূলক ক্রিয়া বলতে পারেন। আর যদি খাওয়ার নিচে, শুধু অনলি খাওয়ার নিচে দাগ দিয়ে দেয়, তাহলে আপনার ওটা কি হবে? হুম বিশেষ্য পদ। আচ্ছা স্যার ঘুমিয়ে পড়লাম কি হবে স্যার? ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে, ঘুমিয়ে হচ্ছে ইসে কি বলে, অসমাপিকা ক্রিয়া। যৌগিক ঘুম হচ্ছে পড়লাম নাউন, যৌগিক ঘুম হচ্ছে নাউন, ঘুমিয়ে অসমাপিকা ক্রিয়া। ঘুম নাউন। হ্যাঁ হ্যাঁ কাজটাকে নাউন বলবো তাই তো, যেটা করাটাকে হ্যাঁ। ভার্ব বলবো। আচ্ছা, আবার দেখুন, এখান থেকে সংযোগমূলক ক্রিয়া তৈরি হবে ঘুম থেকে। বলি ঘুম দে, একটা দেখবেন ওই ইসে কি বলে, রাজবংশী ভাষাতে কোথাও কোথাও এই কথার ব্যাপারে ঘুম দে মানে ঘুমিয়ে পড়। হুম। তো ঘুম দিচ্ছি, যদি না ঘুম দিচ্ছি, তার মানে এখানে কিন্তু এবার সংযোগমূলক ক্রিয়া হয়ে গেল। আর শুধু ঘুমের নিচে যদি ডাক থাকে, ঘুম দে এটা যদি হয়, বা ঘুম দিচ্ছি এটা যদি হয়, তাহলে এটা সংযোগমূলক ক্রিয়া। আর দিচ্ছিটা বাদ দিয়ে যদি অনলি ঘুমের নিচে দাগ থাকে, তাহলে ঘুম হচ্ছে গিয়ে বিশেষ্য পদ। খুব কি জটিল লাগছে পুরো ব্যাপারটা? আমি তো না না আগেই স্যার, বলেছি আসলে ক্রিয়া মানে একটু। হ্যাঁ বলুন। বললাম না স্যার, আমার তো ব্যক্তিগত বাংলা কোনো অভিজ্ঞতা নেই, খুব ভালো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওই যদি বুঝতে না পারেন তাহলে ভাবেন ওই তো মেয়ে ছেলে বোঝা যাচ্ছে না, সরি সরি, মহিলা মানুষ তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ক্রিয়াটা বুঝতে অসুবিধা হলে। স্টাডি ম্যাটেরিয়াল ছাড়া মানে স্টাডি ম্যাটেরিয়ালটা লাগবে। না না, আমি মাস্ট বি, আমি পরের ক্লাসে দেবো, আমি পরের সানডে যেদিন আমি যাবো আপনাদের ওখানে নিয়ে যাবো। শুধু তাই না, আমি একটা ডাউট ক্লাসও দেবো, আপনাদের যে জায়গাগুলো ডাউট থাকবে। ক্রিয়াপদটা অফলাইনে করালে মনে হয় স্যার ভালো ছিল। আচ্ছা, আমরা আজকে শেষ করি, মোটামুটি শুরু করেছি যেহেতু।
আচ্ছা, তাহলে এবার হলো যোগী, আমরা তাহলে যোগীমূলক ক্রিয়া করে ফেললাম, সমাপিকা ক্রিয়া করলাম, অসমাপিকা ক্রিয়া করে ফেললাম। সাউন্ড আরেকটা জিনিস দেখবেন, সাউন্ডটা ঠিক বোঝা যাচ্ছে না। সাউন্ডটা আহ, সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। সাউন্ডটা শোনা যাচ্ছে বাকি না, কেটে কেটে যাচ্ছে খুব, হ্যাঁ, মানে বেশিরভাগ সময় কেটে কেটে যাচ্ছে। এটা কি সবার ক্ষেত্রেই হয়েছে? অ্যাকচুয়ালি সবাই হ্যাঁ স্যার, ভিডিওটা আমি অফ করুন। শুনতে পাইনি প্রথম ভাগটা, নেটওয়ার্কের আমার নেটওয়ার্কের সমস্যার ওয়াইফাই জন্য। তাও হচ্ছে এরকম সাউন্ডটা, কেটে কেটে যাচ্ছে। মাঝে মাঝে সাউন্ড কাটছে। মাঝে মাঝে সাউন্ড কাটছে না? ফার্স্টের টাইপটা এ- একটু সময় আলোচনা করলে যৌগিক সুবিধা মিশ্র হয়। ক্রিয়ার সময় সাউন্ড ঠিকঠাক হয় নাই। কোনটার সময় বলুন, আবার একটু বলুন দাদা, আবার বলুন। সমাপিকা ফার্স্ট টাইপটা অসমাপিকা ক্রিয়া, যৌগিক বা মিশ্র ক্রিয়া। আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া মানে, আমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে, দেখুন আমার বাড়িতে ওয়াইফাই নেই। ভজন দাসকে অনেক চেষ্টা করেছিলেন আমার বাড়িতে ওয়াইফাই একটা ব্যবস্থা করার, হয়ে ওঠেনি। আপনাদের কথা দিয়ে রাখলাম, পরের ক্লাস থেকে ওয়াইফাই থাকবে, মানে নেটওয়ার্ক ইস্যুটা হবে না। আচ্ছা, সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াপদটা বাক্যে ব্যবহার করার পর বাক্যটা শেষ হবে, তখন সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাচ্ছি, খাচ্ছি সমাপিকা ক্রিয়া, বাক্য শেষ। যে ক্রিয়া বাক্যে ব্যবহার করার পর বাক্যটা শেষ হলো না, অন্য একটা ক্রিয়াপদের দরকার আছে, তখন অসমাপিকা ক্রিয়া। কিরকম? যেমন ধরুন, আমি ভাত খেয়ে, বাক্য তো শেষ হলো না, আরো কিছু লাগবে মনে হচ্ছে। আমি ভাত খেয়ে বললাম, আমি ভাত খেয়ে, শেষ হয়নি তো। লাইনটা এরকম, আমি ভাত খেয়ে আর একটু জল খেলাম, বা আমি একটু ভাত খেয়ে একটু জল খাচ্ছি, বাক্য শেষ। এই খেয়েটা অসমাপিকা ক্রিয়া, আর খাচ্ছিটা সমাপিকা ক্রিয়া। ক্ষয়িকার অন্তঃস্থয়িকার খেয়ে, এটা অসমাপিকা ক্রিয়া। আপনি বুঝবেন তখনই যখন দেখবেন ক্রিয়াপদটা ব্যবহার করার পর মনে হচ্ছে বাক্যটা দাঁড়িয়ে দেওয়া যাবে না, তখন ওটা অসমাপিকা ক্রিয়া। বাক্যে দাঁড়িয়ে দেওয়া যাবে যেই ক্রিয়াটার জন্য, ওটা সমাপিকা ক্রিয়া। যদি ব্যাপারটা ক্লিয়ার হয়, এই আগে অসমাপিকা ক্রিয়া, পরে সমাপিকা ক্রিয়া, এই দুটোকে যদি আপনি পাশাপাশি রাখেন, আগে অসমাপিকা পরে সমাপিকা পাশাপাশি রাখেন, তাহলে যে ক্রিয়া তৈরি হয় তার নাম যৌগিক ক্রিয়া। ক্লিয়ার ব্যাপারটা? প্রথম টাইপটা একটু বলুন স্যার, আমি মিস করে গেছি। সংযোগমূলক মানে ক্রিয়ার আগে সমাপিকা কি বলেছিলেন? সংযোগমূলক ক্রিয়ার আগে যেটা বলেছিলেন প্রথম ভাগটা, সেটা আরেকবার একটু বলুন, যে জুতাচ্ছে, বিষানো, এই জিনিসগুলো। আচ্ছা দিদি, ওটা আমি পরে বলছি, এই জায়গাটা কি ক্লিয়ার হলো? যেটা আমি সংযোগ, সরি, যুক্ত যৌগিক ক্রিয়া যেটা বললাম, হ্যাঁ হ্যাঁ, যৌগিক ক্লিয়ার ক্রিয়া। হয়েছে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার আছে। হয়েছে। ক্লিয়ার আসলে হয়েছে, স্যার ঠিক আছে। নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছে না ঠিকঠাক, বুঝলেন? নেটওয়ার্কের জন্য আমি ঠিকঠাক না, আমি শোনা যায় না। চেঞ্জ করি, মানে আমি দুটো সিম আছে তো, আমি যে সিম ছিলাম চেঞ্জ করে আমি একটু অন্য সিমে যাই, একটু দাঁড়া। আচ্ছা, এটা বলছি যে সবগুলোই কথা রেকর্ডিং হচ্ছে, একটু রেকর্ডিংটা অফ করো প্রিয়াঙ্কা। আহ হ্যাঁ, বলছি যে রেকর্ডিং হচ্ছে, যেটা রিপিট দরকার। আম্বানিরা ওরা যা কি শুরু করেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে যাব আর কি। আহ, একটা জিনিস সবচেয়ে মজার বিষয়, কর্ম বলতে কিন্তু আমাদের মাথাতে এরকম কাজ করে যে কর্ম মানে বোধহয় ক্রিয়া। কর্ম কথাটার মানে তো কাজ বোঝায়, কর্ম মানে কাজ, কিন্তু কর্ম মানে কিন্তু ক্রিয়া নয়। কর্ম মানে ক্রিয়া নয়। ক্রিয়া কাজ করা, আর কর্ম মানে কোন কাজটা করা বা কি কাজ করা। লাইক একটা এক্সাম্পল বলি, রাম ভাত খাচ্ছে, খাচ্ছে ক্রিয়াপদ, খাচ্ছে কিন্তু কোনোভাবেই কর্ম নয়। কর্ম কি? সে কোন কর্মটা করছে, কর্মটা হচ্ছে তার ভাত। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? আপনারা যখন 9-10-এ যখন পড়তেন, মনে ভুলে গেছেন আমি জানি, তখন কারক ছিল আমাদের, কারকে কর্মকারক ছিল, ওই কর্মকারক থেকেই কর্মকে বোঝায়। তাহলে কর্ম মানে ক্রিয়া নয়, কর্ম মানে কাজ, কোন কাজটা লোকটা করছে। তাহলে রাম ভাত খাচ্ছে, ভাত হচ্ছে কর্ম। আবার ধরলাম শ্যাম গল্প করছে, গল্পটা হচ্ছে কর্ম,
করছেটা হচ্ছে ক্রিয়া। এবার এখান থেকে আমরা তিনটে ক্রিয়া পাবো, একটা অকর্মক ক্রিয়া, একটা সকর্মক ক্রিয়া, একটা দ্বিকর্মক ক্রিয়া। তিনটা ক্রিয়া, একটা অকর্মক, একটা সকর্মক, একটা দ্বিকর্মক। এটা বলার আগে এটা বলি, ভজনদা বাদ দিয়ে বাকিদের মধ্যে কোনো একজন রিপ্লাই দিন। খুব বোর হচ্ছেন না তো ক্লাস? অনলাইন ফোনের মধ্যে তাকিয়ে থাকা এতক্ষণ, 1 ঘন্টা 9 মিনিট ধরে না আমি না কন্টিনিউ স্যার, বলছি, এত সুন্দর ক্লাস আবার বোর? একদম বোর হচ্ছে না তো? তাহলেই হলো। না না, এত সুন্দর ক্লাস। আচ্ছা, বোর না হলে হলো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যেটা বললাম, আমি আবার ভয় ভয় ভাবছি কেউ কেউ দেখা গেল অফলাইন হয়ে নেট বন্ধ করে, জুম বন্ধ করে চলে গেল নাকি। দূর, এত আর কত শুনতে ভালো লাগে অনলাইনে। সত্যি অনলাইনে 1 ঘন্টা 10 মিনিট মানে বিশাল ব্যাপার শুনতে। অফলাইনে 1.5-2 ঘন্টা। পার্টিসিপেন্ট আছে, 125 পার্টিসিপেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে বলছি, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। কর্ম মানে কোন কাজটা করছে। আমি একটা বোর্ডে লিখি, বোর্ড তো মোটামুটি হালকা একটু দেখা যায়, যদি বোঝেন তো ভালো, না বুঝলে আমি মুখে বলবো। আমি গল্প করছি, আমি গল্প করছি, এই গল্পটা হচ্ছে গিয়ে কর্ম। ক্রিয়ার আগের পদটা যদি কর্ম হয়, ক্রিয়ার আগের পদটা যদি কর্ম হয়, তাহলে ওটা সকর্মক ক্রিয়া। এবার আপনি বুঝবেন কি করে এটা কর্ম? ওইটার নিচে যদি, ওইটাকে যদি আপনি হাত দিয়ে ঢেকে রাখেন, যদি একটা কি দিয়ে প্রশ্ন পান, তাহলে এটা কর্ম। কিরকম? আমি গল্পটাকে ঢেকে রাখলে কি করছি, আমি কি করছি, আমি কি করছি যদি আপনি ঢেকে রাখেন। আর আপনি যদি একটা কয় রশ্মি দিয়ে এরকম একটা প্রশ্ন পান, আপনি আমি কি করছি, কয় রশ্মি না, সরি কয় দীর্ঘি, কয় দীর্ঘি দিয়ে একটা প্রশ্ন পান, তাহলে ওটা সকর্মক ক্রিয়া। তাহলে ক্রিয়াপদের আগে কর্মপদ থাকতে হবে, যদি হয় তাহলে এই ক্রিয়াপদটাকে আমরা কি বলবো, সকর্মক ক্রিয়া। আবার বললাম, কর্ম বোঝার জন্য কর্ম শব্দটাকে যদি আমি হাত দিয়ে ঢেকে রাখি, তাহলে আমার মস্তিষ্ক, হ্যাঁ বলুন, কিছু বলবেন কেউ? স্যার আপনি হাত কন্টিনিউ দিয়ে করুন। হ্যাঁ, হাত দিয়ে যদি ঢেকে রাখি, যদি একটা কয় দীর্ঘি, স্যার আপনি মিউট হয়ে গেছেন, একটু সে করুন, আনমিউট করুন। আচ্ছা ঠিক আছে, এটা সকর্মক ক্রিয়া। তাহলে এটা হয়ে গেল সকর্মক ক্রিয়া। যদি কর্ম না থাকে, এই পদটা নাই থাকে, ধরলাম কর্মপদটাই নেই, আমি করছি একটা লাইন এরকম, আমি বলছি, বলার আগে আর কিচ্ছু নেই, ফাঁকা, আমি বলছি, তাহলে এটা অকর্মক ক্রিয়া। আবার দেখা গেল এরকম না, একটা বড় সেন্টেন্স আছে, আমি বাড়িতে গেলাম, গেলামের নিচে, গেলামের আগে বাড়িতে, গেলাম ক্রিয়াপদ, তার আগে বাড়িতে। এবার এটা কি দিয়ে কি প্রশ্ন হয় দেখুন তো, আমি কি গেলাম, এটা কি মানায়? তারপর আবার এরকম একটা প্রশ্ন বললাম, আমি ফালাকাটায় থাকি, থাকিটা ক্রিয়াপদ, তার আগে ফালাকাটা, ফালাকাটা দিয়ে হাত দিয়ে ঢেকে রাখলে কি এরকম প্রশ্ন হয়, আমি ফালাকাটায়, আমি কি থাকি, এটা কি মানায়? মানায় না। তাহলে এই যে এটা মানায় না, তখন এটাকে আমরা কি বলবো, অকর্মক ক্রিয়া। তাহলে থাকির আগে ফালাকাটা আছে, ফালাকাটা কর্মপদ নয়, তাই এটা অকর্মক ক্রিয়া। তাহলে আমরা বুঝলাম সকর্মক ক্রিয়া, আমরা বুঝলাম অকর্মক ক্রিয়া। এবার যদি ক্রিয়াপদের আগে দুটো কর্মপদ থাকে, ক্রিয়াপদের আগে যদি আমাদের দুটো কর্মপদ থাকে পর পর, তখন ওটাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। ক্রিয়াপদের আগে যদি দুটো কর্মপদ থাকে, তাহলে বলে দ্বিকর্মক ক্রিয়া। কিরকম? আরেকটা বলে নি, কর্মপদ দুরকম হতে পারে, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। মুখ্য কর্ম কি দিয়ে প্রশ্ন হলে মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন হলে গৌণ কর্ম। আই রিপিট, কি দিয়ে প্রশ্ন হলে মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন হলে গৌণ কর্ম। আচ্ছা, তাহলে যদি আমার ক্রিয়াপদের আগে দুটো কর্ম থাকে, তখন ওটার নাম দ্বিকর্ম ক্রিয়া। কিরকম? ঠাম্মা নাতিকে গল্প শোনাচ্ছে,
ঠাম্মা নাতিকে গল্প শোনাচ্ছে। এবার গল্প, তাহলে কি শোনাচ্ছে? গল্প তাহলে কি শোনাচ্ছে? এটা কি দিয়ে প্রশ্ন হলো? একটা কর্ম পেলাম। কাকে শোনাচ্ছে? নাতিকে। ঠাম্মা কাকে শোনাচ্ছে? নাতিকে। তাহলে দুটো কর্ম পেলাম ক্রিয়ার আগে। তাহলে ক্রিয়ার আগে যদি দুটো কর্ম থাকে তাহলে ওটা দ্বিকর্ম ক্রিয়া। এবার কারো মাথায় প্রশ্ন থাকতে পারে কি দিয়ে আর কাকে দিয়ে? যদি দুটো কর্ম হয়, দুটো কর্মের কি আলাদা আলাদা নাম আছে? হ্যাঁ। কি দিয়ে হলে মুখ্য কর্ম, কাকে দিয়ে হলে গৌণ কর্ম। কি দিয়ে হলে মুখ্য কর্ম, কাকে দিয়ে হলো গৌণ কর্ম। এই অবধি কারো কোনো প্রশ্ন থাকলে করুন। বুঝেছেন কি? তাহলে আর একটা উদাহরণ দেন স্যার। মুখ্য কর্ম আর দ্বিকর্ম, গৌণ কর্ম। অকর্ম, সকর্ম কোনটা? আমি তিনটাই এবার বলছি। যদি ক্রিয়াপদের আগে দ্বিকর্মের কোনো উদাহরণটা দেন। কর্মপদ, আচ্ছা ক্রিয়াপদের আগে কোনো কর্মপদ নেই, আমি ফালাকাটায় থাকি, থাকির আগে ফালাকাটা, কি দিয়ে প্রশ্ন হচ্ছে না, তাহলে ফালাকাটাটা কর্মপদ নয়, তাহলে ওটা অকর্মক। বা আমি যাচ্ছি, যাচ্ছির আগে ক্রিয়াপদ, সরি যাচ্ছির আগে কোনো কর্মপদ নেই, তাহলে অকর্মক। আমি গল্প করছি, করছির আগে গল্প, গল্পটা ক্রিয়াপদ, সরি আমি গল্প করছি, করছিটা হচ্ছে ক্রিয়াপদ, তার আগে গল্প। কি করছি, কিটা হচ্ছে গিয়ে কর্মকারক, তাই এটা মুখ্য কর্ম। এটা গেল একটা। এবার চলে আসি দুইটা কর্মপদ। ঠাম্মা নাতিকে গল্প শোনাচ্ছে, ঠাম্মা নাতিকে গল্প শোনাচ্ছে। অন্য একটা এক্সাম্পল যদি বলি, আমি ছেলেকে চাঁদ দেখাচ্ছি। এবার ছেলেকে তার মানে কাকে, কি দেখাচ্ছি? চাঁদ। দুটো কর্ম, লাস্টের ক্রিয়াপদটা কি? দেখাচ্ছি। তাহলে দেখাচ্ছিটা কি ক্রিয়া? দ্বিকর্ম ক্রিয়া। মোটের উপর ক্রিয়া এতটুকুই, আর ক্রিয়া নেই। খুব জটিল, ভীষণ জটিল। যদি বামনদেব হোক বা যে বই হোক, নিজে নিজে যদি আপনি পড়তেন, যারা বাংলা বিষয়ের ছাত্রছাত্রী নন, উদ্ধার করাটা সত্যিই শক্ত। আমি চেষ্টা করছি আমার মতো করে যতটা সহজ করে বলার, কিন্তু আমি জানি না কোথাও কোথাও একটু সমস্যা হয়েছে, হয়তো অনেকে হয়তো বোঝেননি। আর ক্রিয়ার সাথে পুরো বাংলা ব্যাকরণ নানাভাবে রিলেটেড। ওর জন্য আমার মনে হয় যে ক্রিয়া হচ্ছে গিয়ে বাংলা ব্যাকরণের মা বা নারী জাতি। এটা বোঝা একটু কঠিন, সবার সাথে একটা রিলেশন আছে। তাও আমার মতো করে শেষ করলাম। আশা করি প্রশ্ন দু একটা তো থাকবেই, এটা আমি সামনে অফলাইন ক্লাসে বলবো, কারো যদি কোনো। একটা খালি কথা বলবো আমি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে এই প্রথম যে দু রকমের আপনি বললেন, যে একটা কর্ম একটা হ্যাঁ অকর্ম, হ্যাঁ, এই দুটো কি একটা কোনো অকর্মক সেন্টেন্সের মানে মধ্যে? যদি কর্মপদ থাকে। হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন। এই দুটোকে একটা কি একটা সেন্টেন্সে কোনো কি বাক্য? দুটো ক্রিয়া থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ। না না, একটা সেন্টেন্সে থাকবে না, একটা সেন্টেন্সে একটাই ক্রিয়া থাকবে, হয়তো সে সকর্মক ধরুন হবে না তকর্মক আমি হবে। একটা ধরুন আমি একটা বলছি দাদা, বলুন আমি একটা উদাহরণ বলুন। দিচ্ছি। ধরুন আমি থালায় ভাত খাচ্ছি। হ্যাঁ এবার যদি আমি কি দিয়ে প্রশ্ন করি কি খাচ্ছি, তাহলে পাচ্ছি যে আমি ভাত হ্যাঁ, খাচ্ছি। তাহলে ভাত। আর যদি হ্যাঁ কোথায় মানে কোথায় খাচ্ছি, না, থালায় কোথায় তো হবে খাচ্ছি। না, কোথায় কর্মপদ নয়, কোথায় কর্মপদ নয়। না না, কোথায় দিলে হবে না, আপনি দুটো দিয়ে প্রশ্ন করতে আচ্ছা, পারেন, একটা কি আর একটা কাকে। কি আর কাক। কি আর একটা আচ্ছা, কাকে। তাহলে দ্বিকর্মক। এবার আপনি যে সেন্টেন্সটা বলেছেন এটা হচ্ছে গিয়ে সকর্মক ক্রিয়া, যেহেতু ওই যে ভাতটা আছে। ঠিক আছে ঠিক আছে। আর এর সাথে প্রত্যয়ের কি সম্পর্ক আছে একটু বললে ভালো হতো না? না, কোথায় কোনো সম্পর্ক নেই, কোথায় কর্মপদ নয়, এখানে শুধুমাত্র কর্মপদ থাকতে হবে। হুম। মানে এটা, মানে এটা হচ্ছে কারক থেকে। আমি যদি এখন কারকটা একটু বলতে যাই খিচুড়ি হয়ে যাবে। খালি এইটুকু বুঝুন
যে কর্মপদ থাকতে হবে, কর্মপদ দুরকম, একটা সকর্ম বকর্ম বিকর্ম। মুখ্য, না এটা তো ক্রিয়া গেল তিনটা, কর্মপদ দুরকম, একটা মুখ্য কর্ম, যদি কি দিয়ে প্রশ্ন হয় মানে প্রোডাক্ট কে বোঝায় মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন আর হলে কাকে দিয়ে? ব্যক্তিকে বোঝাবে গৌণ। গৌণ কর্ম। এবার এটা মনে রাখা, একটা ক্লু বলি, কেন ব্যক্তিকে গৌণ কর্ম বলা হলো, ব্যক্তিকে তো মুখ্য কর্ম বলা হতে পারতো। যেমন রেসিভ সেন্টেন্স। আমি ছেলে, হ্যাঁ মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, ছেলেকে, ছেলেকে গৌণ কর্ম কেন হলো, কাকে দিয়ে প্রশ্ন করলাম গৌণ কর্ম কেন হলো, কারণ কর্তা বলতে ব্যক্তিকে বোঝায়, কর্তা মানে ব্যক্তি, তাহলে কর্ম তার ব্যক্তি হবে না, কখনো কখনো ব্যক্তিও কর্ম হয়, তো ব্যক্তি যদি কর্ম হয় তখন ও সে মুখ্য হতে পারে না, ও সে গৌণ। যদি আপনি পরবর্তীকালে ভুলে যান যে কোনটা মুখ্য কোনটা গৌণ, ভুলে যায়, ওটার জন্য মনে রাখা বলুন, কর্তা মানে ব্যক্তি, তাহলে কর্তা যেহেতু ব্যক্তি, কর্তা তো কর্ম হতে পারে না, ব্যতিক্রম কখনো কখনো কর্তাও ব্যক্তি হয়, কর্ম হয়, তখন তাকে মুখ্য বলা যাবে না, গৌণ। তাই প্রোডাক্ট বস্তু যদি হয় কি দিয়ে প্রশ্ন, সেই মুখ্য, আর ব্যক্তি যদি হয় তখন আমরা গৌণ বলবো, কারণ তার একটা আলাদা আইডেন্টিফিকেশন আছে, সে কর্তা। হলো ভজন্ত, তাহলে কি শেষ করবো? এই তো 9:30 প্রায় বেজে গেল, তাহলে হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দাও প্রিয়াঙ্কা, রেকর্ডিংটা হ্যাঁ, অফ করে দাও, স্যারের সঙ্গে তাহলে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং একটু তো অফ করছি। ভজঘট হলো, একটু